আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? কি খবর তোমাদের? তোমাদের যাদের আজকে বাংলা প্রথম পরীক্ষা হলো, কেমন পরীক্ষা দিলে এটা জানাও কমেন্টে। আর কালকে যাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা, বাংলা দ্বিতীয় সম্পর্কে কিছু কথা বলবো যেগুলো একদম গুরুত্বপূর্ণ। নির্মিত অংশগুলো কিভাবে লিখবা এগুলো একটু বলে দিব, আর হয়তো বা ব্যাকরণ অংশ কিছুটা আলোচনা করে দিব। তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও লাইভে। এসএসসি 26 ব্যাচ, তোমরা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও, তোমাদের বন্ধুদের শেয়ার মেনশন দাও। একটু দ্রুত যুক্ত হবা, যেহেতু তোমাদের কালকে পরীক্ষা, বেশিক্ষণ সময় নিব না, খুব তাড়াতাড়ি শেষ করব। তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। যারা এতক্ষণ বাংলা দ্বিতীয় ক্লাস খুঁজতেছিলে কখন হবে ভাইয়া কখন হবে, এই যে এখনই বাংলা দ্বিতীয় ক্লাস হবে, তোমরা যুক্ত হয়ে যাও। আমরা একেবারে স্বল্প সময়ে তোমাদের একটা সংক্ষিপ্ত ধারণা দিব। এসকে সাগর, খুব ভালো, হ্যাঁ খুব ভালো পরীক্ষা দিছো, শুনে ভালো লাগলো। মুরাদ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়ানুর, হ্যাঁ ক্লাস শুরু করবো, খুব তাড়াতাড়ি বুঝাবেন। হ্যাঁ খুব তাড়াতাড়ি বুঝাবো তোমাদের। আমি আগের দুটো লাইভে যে ব্যাকরণ অংশ এটা তোমাদের পড়াইছিলাম। হ্যাঁ, তো ব্যাকরণ অংশ তোমাদের তো একবার এখন একদম ভাঙ্গে বিশ্লেষণ করে মূল ভিত্তি থেকে পড়ানো সম্ভব না এক রাতে। তো তোমাদের আজকে আমি মূলত নির্মিতি অংশটা কিভাবে লিখবা, তোমাদের যেহেতু 70 মার্ক থেকে নির্মিতি অংশে, তাই না? তোমাদের 70 মার্ক থেকে নির্মিতি অংশে, এবং এই 70 মার্ক তোমাদের হচ্ছে সময় থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা মোট সময় থাকে, 30 মিনিট থেকে তোমাদের বহু নির্বাচনী অংশে। এই যে 70 মার্ক, তোমরা অনেকে নেট ঠিক করেন। হ্যাঁ একটু নেট প্রবলেম ইয়ানুর, ঠিক আছে। বাকিগুলো তোমাদের বই থেকেই আসে। তোমাদের এই যে নির্মিতি অংশগুলো তোমাদের বই থেকেই আসে, মানে তোমাদের আগে তো আমাদের ক্ষেত্রে কি ছিল, একটা নির্মিতি অংশ আলাদা বই ছিল আর ব্যাকরণ অংশ আলাদা বই ছিল, কিন্তু তোমাদের ব্যাকরণ নির্মিতি মিলে একটা বই করা হয়েছে। তো তোমাদের নির্মিতি অংশ যেগুলো আছে সেগুলো থেকেই তোমাদের এই সারাংশ বলো, ভাব সম্প্রসারণ বলো, অনুচ্ছেদ না, অনুবাদ, প্রবন্ধ রচনাগুলো আসে। ঠিক আছে, তো দেখো সারাংশ, তোমাদের সারাংশগুলো সাধারণত সারাংশ বা সারমর্ম থাকে। ঠিক আছে, তো সারাংশ সারমর্মের মধ্যে একটার উত্তর করতে হয়। তো তোমাদের বইয়ে যে সারাংশ এবং সারমর্মগুলো রয়েছে 10টা 10টা 20টা মোট আছে। তো এগুলো কমানোর কোনো উপায় নেই আসলে। তোমাদের সারাংশ তো 2 লাইন করে, তাই না? 2 লাইন মুখস্থ করতে তো বেশি সময় লাগানোর কথা না। আব্দুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দাও এবং কথাগুলো শোনো আমার। তোমাদের বাংলা দ্বিতীয় তোমরা যা লিখবা তার যে নম্বরটা বেশি তোমাদের যে নির্ভর করে, সেটা হচ্ছে তোমাদের খাতাটা তোমরা কিভাবে সাজাইছো। ঠিক আছে, তোমরা কিভাবে পরীক্ষকের কাছে তোমার খাতাটাকে উপস্থাপন করেছো। দেখো, প্রথমে তো অবশ্যই তোমরা মার্জিন দিবা। মার্জিন অবশ্যই দিবা পেন্সিল দিয়ে। ঠিক আছে, মার্জিন অবশ্যই হবে পেন্সিল দিয়ে, তাহলে তোমাদের দেখতে সুন্দর লাগবে। এবং সারাংশের ক্ষেত্রে তোমাদের লিখবা যে এত নং প্রশ্নের উত্তরটা তো লিখলা, সারাংশ যখন লিখবা এখানে অবশ্যই কথাটা লিখবা। এখানে তো লিখলে মনে করো 1 নং প্রশ্নের, মনে করো সারাংশ যদি লেখো, মনে করো কয়ের সারাংশ থাকলো, ক্ষয়ের সারমর্ম, তাহলে কয়ের উত্তর। ঠিক আছে, যদি সারাংশ লিখো তো এখানে লিখবে ভাবে সারাংশ। সারাংশ লেখার পর এখানে আন্ডারলাইন করতে হবে। এই আন্ডারলাইনটা তোমরা যদি রঙিন কলম দিয়ে করো, রঙিন কলমের ক্ষেত্রে অবশ্যই নীল কালি ব্যবহার করবা, নীল কালি ব্যবহার করবা। ঠিক আছে, তাহলে সুন্দর লাগবে। নীল কালি ব্যবহার ক্ষেত্রে তোমরা অনেকে কি করো, সারাংশ পড়ে দাও না, কোনোদিন সারাংশের অংশ খুলেও দেখোনি, মনে করো যে 10 মার্ক আছে, একটু বেশি করে লিখি। মনে রাখবা, সারাংশ মানে কি, মূল ভাব। যত সংক্ষেপে তুমি এটা প্রকাশ করতে পারো,
সর্বোচ্চ তোমার 3 থেকে 4 লাইন যেন হয় সারাংশটা। যদি বেশি লেখো, এটা মনে করার কোনো অর্থ নেই যে বেশি লিখে 10 মার্ক আছে একটু বেশি লিখি, না। সারাংশ মানে হবে 3 থেকে 4 লাইন, সর্বোচ্চ 5 লাইন, ঠিক আছে? তো সারাংশ বেশি লিখবা না। নির্দিষ্ট বলতে এমসিকিউ দিবেন না, তোমাদের কিন্তু হচ্ছে যে সাজেশন দিছি ওখানে এমসিকিউ গুলো দেওয়া আছে, ঠিক আছে? আর ক্লাস নির্মিত অংশ আলোচনা শেষে আমি তোমাদের এমসিকিউ গুলো একটু বলে দিব কোনগুলো করতে হবে। ভাই সংবাদ প্রতিবেদন কিভাবে লিখবো? হ্যাঁ, ধারাবাহিকভাবে যাচ্ছি, সংবাদ প্রতিবেদন বলে দিব। তো সারাংশ গেল, ঠিক আছে? সারাংশের ক্ষেত্রে কি করবা? সারাংশ ভাবে লিখে এখানে 3-4 লাইনে একটা সারাংশ লিখে দিবা, সারাংশ বা সারমর্ম। খুব বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি তুমি আলোচনা করব। এবার আছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কি লিখবা? তোমাদের ভাব সম্প্রসারণ আমি সাজেশনে দিয়ে দিয়েছি কোনটা ভাব সম্প্রসারণ পড়তে হবে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নয় বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এটা দেখে নিবা, তোমাদের গ্রুপে দেওয়া আছে সাজেশনগুলা। ভাব সম্প্রসারণ সাজেশন দেয় এসকে সাগর, ভাব সম্প্রসারণ সাজেশন দেওয়া আছে গ্রুপে। তোমাদের এখানে মেসেঞ্জার লিংকটা ইয়া করে দিচ্ছে ভাইয়ারা, ওখানে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? বা হোয়াটসঅ্যাপে লিংক দিচ্ছে, ওখানে যুক্ত হয়ে যাওয়া, ওখানে ভাব সম্প্রসারণ অনুচ্ছেদের সাজেশন দেওয়া আছে। তো ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে এভাবে লিখবা। প্রথমত লিখবা যে কত নং প্রশ্নের উত্তর। লেখার পর মনে করো তোমাদের আসলে হচ্ছে দুর্জন বিদ্যা হলে পরিত্যাজ্য, ঠিক আছে? এটা লিখতে হয় এখানে, দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য, লিখে নিচে আন্ডারলাইন করবা, ঠিক আছে? এটা লেখার পর অবশ্যই হেডলাইনটা দিবে, তাহলে সুন্দর দেখায়, ঠিক আছে? দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য, এটা লেখার পর তোমাদের এখানে লিখতে হবে 3 প্যারায়। কত প্যারায়? 3 প্যারায়। তোমাদের বইয়ে এখানে দেওয়া আছে মূল ভাব, তোমরা চাইলে এটা নাও লিখতে পারো। মূল ভাব দেওয়া আছে, তারপর দেওয়া আছে সম্প্রসারিত ভাব, তারপর দেওয়া আছে মন্তব্য। এগুলো লিখতেও পারো, মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য লিখতে পারো 3 প্যারায়। কিন্তু তোমরা যদি কেউ চাও যে আমরা এগুলো লিখবো না, মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এই কথাগুলো লিখবো না, তাই না লিখেও লিখতে পারো। শুধু এখান থেকে লেখা শুরু করবে, অবশ্যই প্যারা করবা, প্যারাগুলো সুন্দর হয়। এখান থেকে মনে করো শুরু করলা, মূল ভাব মনে করো 2-3 লাইন লিখলা বা 5-6 লাইন লিখলা, লিখে এখানে শেষ হলো। তারপরে প্যারাটা শুরু করবা একটু নিচে, এখান থেকে শুরু করবা, ঠিক আছে? তারপর মন্তব্য লিখবা। এই যে 3 প্যারা লিখতে হবে, ভাব সম্প্রসারণ 3 প্যারা লিখতে হবে, অবশ্যই 2 থেকে আড়াই পাতা তো লিখতে হবেই ভাব সম্প্রসারণ। সারাংশ যত ছোট করে লিখলে ভাব সম্প্রসারণ অবশ্যই 2 থেকে আড়াই পাতা লিখতে হবেই। সারমর্ম কি ভালো হবে নাকি সারাংশ? দুটাই একই, যেটা তুমি কমন আসবে সেটাই লিখবা। ভাব সম্প্রসারণ সারাংশ বলে দিলাম। আমাদেরকে আন্ডারলাইন করতে মানা করতে। হ্যাঁ, তোমাদের যেই সাবজেক্টিভ টিচার আছে তোমাদের, যিনি খাতা কাটবেন প্রি টেস্টে, তিনি যেটা বলবেন সেটাই ঠিক, এটা মনে রাখবা। তোমাদের স্কুলের ক্ষেত্রে স্যাররা যা বলবে তাই ঠিক, আমরা এখানে যতই বলি, কিন্তু স্যাররা যা বলবে তাই ঠিক, সবসময় মনে রাখবা। কোনো স্যার যদি আন্ডারলাইন করতে মানা করে, অবশ্যই আন্ডারলাইন করবা না। আর যদি বোর্ডে পরীক্ষা দাও তাহলে আন্ডারলাইন করবা। তোমাদের লিংক দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপে, তোমরা যুক্ত হয়ে দাও, ওখানে সাজেশন দেওয়া আছে, ঠিক আছে? তো এটা গেল তোমাদের ভাব সম্প্রসারণের ক্ষেত্রে। কিন্তু কথা হচ্ছে তোমরা বলবা যে ভাইয়া এখানে তো এক লাইন লেখা গেল, কিন্তু যদি আসে মনে করেন যে গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, এটা অনেক বড়, এটা কিভাবে লিখবো? এক্ষেত্রে তোমরা এভাবে লিখবা। প্রথমে লিখবা গ্রন্থগত বিদ্যা, তারপর আন্ডার এভাবে ডট ডট দিবা, হলে ধন হলে প্রয়োজন, শেষ, হলে প্রয়োজন, ঠিক আছে? গ্রন্থগত বিদ্যা দিয়ে ডট ডট দিয়ে শেষে সেটা লিখে দিবা, ঠিক আছে? এইভাবে লিখবা। স্যার আপনি একটু কষ্ট করে বলে দেন, কি বলে দিব? ভাব সম্প্রসারণ কোনগুলো করবা? সোহেল খান ভাই, আমার নাম নেন প্লিজ, নিলাম। আচ্ছা, এবার আসলে অনুচ্ছেদ। তোমাদের একটা বিষয় বলি, অনুচ্ছেদ আসলে আমি সাজেশন যদিও দিছি, তোমাদের দেখবা 7-8টা সাজেশন দিছি অনুচ্ছেদ, এগুলোর মধ্যে আসবে ইনশাআল্লাহ। কিন্তু অনুচ্ছেদ সবসময় নিয়ম হচ্ছে শিক্ষক সমসাময়িক বিষয়ের উপর নির্ভর করে অনুচ্ছেদ দেন, ঠিক আছে? তোমাদের সাজেশনগুলো দিছি, ওগুলো ভালো করে পড়ে নিবা অনুচ্ছেদগুলো। তো অনুচ্ছেদ কিভাবে লিখবা মাথায় রাখবা। অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে মনে করো অনুচ্ছেদ আসলে হচ্ছে তোমাদের নারী শিক্ষা, যদিও এই অনুচ্ছেদ আসার কোনো সম্ভাবনা এখন খুব একটা নাই, কারণ এখন নারীদের শিক্ষায়ন অনেক হয়েছে। নারী শিক্ষা
মনে রাখবা অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে অবশ্যই এক প্যারায় অনুচ্ছেদ লিখতে হবে। কেউ যদি পণ্ডিতি করে ভাইয়া তো বলতে ভাব সম্প্রসারণ 3 প্যারা লিখতে, অনুচ্ছেদ 3 প্যারা লিখবো, 0 দিয়ে দিবে। মনে রাখবা অনুচ্ছেদ লিখতে হবে এক প্যারায়, এইখানে শুরু হবে, এইখানে অনুচ্ছেদ শেষ হবে, এক প্যারায় অনুচ্ছেদ লিখতে হবে, ঠিক আছে? কেউ অনুচ্ছেদের ভাই সাজেশন কই লিসান আহমেদ, তোমরা এই যে দেখো ওখানে মেসেঞ্জার গ্রুপের মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, এখানে যুক্ত হয়ে যাও, ওখানে সাজেশন দেওয়া আছে, কমেন্টে দেওয়া আছে, দেখো। তো অনুচ্ছেদ কি করতে হবে, এক প্যারায় সবসময় লিখতে হবে, ঠিক আছে? তোমাদের অনুচ্ছেদগুলো দেওয়া আছে, এখান থেকে পড়ে নিবা। এবার আসি প্রতিবেদন চিঠি। তোমাদের চিঠি তোমরা সেই ক্লাস 5 থেকে দরখাস্ত লেখো, ক্লাস 6 থেকে চিঠি লিখে আসো। চিঠির নাম্বার থাকে ভাগ করা, ঠিক আছে? 6টা চিঠি, কয়টা অংশ? 6টা, তোমরা জানো অনেকেই। চিঠির 6টা অংশ, দেখো কি কি অংশ একটু বলে দেই। এখানে তারিখ দেওয়া থাকে, মনে করো তারিখ দিলাম, আজ কত তারিখ? 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর 2025। এখানে জায়গার নাম দিবা, স্থান যেখান থেকে লিখতেছো, এটা একটা অংশ, ঠিক আছে? এখানে সম্বোধন, সম্বোধন এটা একটা অংশ। এখানে হচ্ছে প্রারম্ভিক অংশ, প্রারম্ভিক অংশ। এখানে হচ্ছে মূল অংশ, এটা হচ্ছে অন্তিম অংশ। 1 2 3 4 5, দেখো তোমাদের বলি, এটা হচ্ছে লিখতে হবে এইবার। এটা এখন মনে করো আগে হচ্ছে আমাদের যে নিয়ম ছিল এটা এই পাশে লিখতে, এখনো লিখে, কিন্তু তোমরা এটা চাইলে এইদিকেও লিখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে, এটা লিখলে 1 মার্ক, এখানে 1 মার্ক থাকে। সম্বোধন, এখানে মার্ক থাকে 1 মার্ক। সম্বোধন মানে কি? প্রিয় অমুক, প্রিয় তমুক, বা হচ্ছে শ্রদ্ধেয় স্বরূপ বাবা, এগুলো। আর প্রারম্ভিক অংশ মানে দেখো তুমি লিখো সালাম দাও, বা হচ্ছে আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি, আজকে এই বিষয়ে লিখতেছি, এটাকে বলা হয় প্রারম্ভিক অংশ। আর এটা হচ্ছে মূল অংশ, মানে তোমার যেটা লেটারের ক্ষেত্রে বলে মূল বডি, যেটা মানে তুমি যেটা লিখবা, তোমার যেটা মনের ভাব এখানে প্রকাশ করবা। আর অন্তিম অংশ মানে আজ আর নয়, সাক্ষাতে বিস্তারিত হবে, এগুলো। আর দেখো এটার সঙ্গে এটা, যেমন ইতি লিখি, ইতি অমুক, এখানে 5টা অংশ, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, এবং হচ্ছে তোমাদের আরেকটা হচ্ছে কি, চিঠি, চিঠি যেটা খাম, ঠিক আছে? আরেকটা হচ্ছে খাম। সাজেশন লিখে দিবা, ঠিক আছে? বুঝলাম, এটা একটু পরে সাজেশন লিখে দিবা, আগে বুঝাই জিনিসটা, একটু পরে সাজেশন লিখে দিব, সবাই ঠিক আছে? তোমাদের সাজেশন বলে দিব, একটু অপেক্ষা করো। প্রেরক, প্রাপক, ডাক টিকেট, আবেদন কি এক পেজ থেকে আরেক পেজে লেখা থাকে? বলতেছি, সবগুলো বলতেছি। অনুচ্ছেদ মানেটা কি স্যার সেটা বলেন না তো একটু। আচ্ছা, অনুচ্ছেদ মানে তোমাদের প্যারাগ্রাফ পড়লা না ইংরেজিতে? অনুচ্ছেদ আর প্যারাগ্রাফ একই, তোমরা প্যারাগ্রাফ বোঝো না, অনুচ্ছেদ বোঝো না, কি একটা অবস্থা না? অনুচ্ছেদ মানে একটি বিষয়ে খুব বেশি বিস্তারিত না, মোটামুটি একটা ধারণা দিতে হয়। তো অনুচ্ছেদের ক্ষেত্রে তোমাদের মনে করো নারী শিক্ষা, ইন্টারনেট, বা হচ্ছে তোমাদের জুলাই আন্দোলনের আসতে পারে। তো অনুচ্ছেদের ক্ষেত্রে কি করবা, শুরু করবা 1 প্যারা লিখবা, ঠিক আছে? 2 পাতা লিখলেই মোটামুটি আনা। এবার দেখো রচনা কত পাতা লিখতে হবে বলবো তোমাদের। তো এটা গেল তোমাদের চিঠির ক্ষেত্রে। প্রতিবেদন আসি, তোমাদের অনেকের সমস্যা প্রতিবেদন। দেখো তোমাদের প্রতিবেদন দেওয়া আছে সংবাদ প্রতিবেদন। কি দেওয়া আছে? সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন মানে বুঝো, তোমাদের নিজস্ব প্রতিবেদন। মনে করো তোমাদের স্কুলে কোনো অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানের উপর ভিত্তি করে একটা প্রতিবেদন লিখতে হয়, এটা বলে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে তোমাদের বইয়ে যেভাবে আছে ওই নিয়মটাই একদম ঠিক। প্রথমে শিরোনাম দিবা, শিরোনাম। তারপর এখানে দিবা নিজস্ব প্রতিবেদক। দেখো এখানে লিখতে হয় নিজস্ব প্রতিবেদক, ঢাকা, সেপ্টেম্বর 1 2025। দেখো প্রতিবেদনটা দেখো, আমাদের বেশিরভাগ প্রতিবেদন, হ্যাঁ প্রতিবেদনে আসবে, এবং আসলে এটা লেখার চেষ্টা করবে। দেখো শিরোনাম,
শিরোনাম লেখার পর নিজস্ব প্রতিবেদক, ঢাকা সেপ্টেম্বর 1, 2025 এভাবে লিখতে হয়। ঠিক আছে, লেখার পর দেখো এখানে আবার এখান থেকে লেখা শুরু করবা, করার পর 3 প্যারা লিখবা। কিভাবে লিখবে আমি বলতেছি, ভালো করে শুনবা কিন্তু। এখানে তোমরা নামও দিতে পারো, নিজস্ব প্রতিবেদকের জায়গায় তোমাদের নামও দিতে পারো, কোনো সমস্যা নেই। নিজস্ব প্রতিবেদক, তারপর স্থানের নাম দিবা ঢাকা, এই যে সেপ্টেম্বরের তারিখটা দিবা। ঠিক আছে, কিভাবে 3 প্যারা লিখবা? মনে করো তোমাদের হচ্ছে, তোমাদের বইয়ে যেটা প্রথম আছে সেটা হচ্ছে তোমাদের অনুষ্ঠান, মানে হচ্ছে মনে করো কোনো একটা নবীনবরণ হলো, সেটার উপর ভিত্তি করে একটা প্রতিবেদন রচনা করো। তো তার উপর ভিত্তি করে প্রথমে তোমাদের শিরোনাম তৈরি করা শিখতে হবে। কিভাবে শিরোনাম তৈরি করে? শিরোনাম হচ্ছে এমন একটা বিষয় যেটা পড়লে মানুষ যেন এটা পড়তে আকৃষ্ট হয়। ঠিক আছে, এটা শিরোনাম। তো শিরোনাম তোমরা কিভাবে দিবা? মনে করো তোমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, তার উপর ভিত্তি করে একটা প্রতিবেদন লিখতে বলছে, তখন কি দিবা? যে একটা শিরোনাম বলো তো, কি শিরোনাম দেওয়া যায়? চোখ ধাঁধানো পরিবেশে, চোখ ধাঁধানো পরিবেশে অনুষ্ঠিত হলো ক বালিকা উচ্চ বিদ্যালয়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠিক আছে, এরকম শিরোনাম দিবা। হ্যাঁ, তাড়াতাড়ি করতেছি নির্ঝর। দেখো, তো শিরোনাম হবে এরকম। ঠিক আছে, আবার মনে করো সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সংবাদ প্রতিবেদন লিখতে বলছে, লিখবে যে সড়কের বেহাল দশা, যাত্রীদের ভোগান্তির শেষ নেই। এরকম শিরোনাম দিতে হয়। তারপর নিজস্ব প্রতিবেদক লিখবা, এখানে তোমার নামও লিখতে পারো। তারপর ঢাকা সেপ্টেম্বর 1, 2025। এবার এখানে কিভাবে লিখবা? প্রতিবেদন অবশ্যই 2 পেজ লিখবা। মনে করো তোমাদের একটা জিনিস দেখা যাবে, মনে করো এটা তোমাদের খাতা, সব সময় প্রতিবেদন এই পেজে শুরু করবা, এই পেজে শুরু করে লিখতে থাকবা যতদূর যায়। এই পেজ হোক, তারপর আরো মনে করো এই পেজ লাগতেছে, লিখতে থাকবা। ঠিক আছে, তো দেখো কিভাবে লিখবা। প্রথমে তোমাদের প্রথম অংশে মূল ভাব থাকবে। মনে করো যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেক্ষেত্রে লিখবা যে সাংস্কৃতিক অনুষ্ঠান কখন হইলো, কার অনুমতি, প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে, কে কে আসছিলেন, মূল ভাব। তারপর থাকবে মূল অংশ প্যারাতে। মূল অংশতে থাকবে কি কি আয়োজন ছিল, কে পুরস্কার পেয়েছে, কে পুরস্কার পায়নি, কয়টা খেলা ছিল, এগুলো থাকবে। তারপর থাকবে নিচে থাকবে মন্তব্য বা সুপারিশ। তাহলে এখানে থাকবে মূল ভাব, এখানে থাকবে মূল অংশ বর্ণনা, মূল বর্ণনা, এখানে থাকবে, তারপর নিচে থাকবে কি মন্তব্য বা সুপারিশ। এটা গেল হচ্ছে অনুবাদ। জীবনে পড়ি নাই, অনুবাদ পড়ো নাই, সমস্যা নেই, পড়তে হবে না, সবকিছু পড়তে হয়। তো দেখো, এটা হচ্ছে প্রতিবেদন। ঠিক আছে, সময় কম, না বুঝলে বলবা যে এটা বুঝিনি, না হলে আমি চলতেই থাকবো। এবার আসলে অনুবাদ। অনুবাদ তোমাদের থেকেই শুরু। ঠিক আছে, অনুবাদ আগে ছিল না, তোমাদের থেকে অনুবাদ শুরু। জীবনে পড়ো না এটা ঠিক, আমরাও হচ্ছে তোমাদের লেভেলে অনুবাদ পড়িনি, আমরা অনুবাদ পড়েছি হচ্ছে উচ্চ মাধ্যমিকে গিয়ে। প্রতিবেদন সব থেকে সহজ জানা তুমি, হ্যাঁ সহজ। তোমাদের আরো একটা প্রতিবেদন, সাধারণ প্রতিবেদন থাকলে আরো সহজ, ওটা বেশি লিখতে হয় না, তো সফট আঁকতে হয় আর লিখা কম লাগে। তো দেখো, অনুবাদের ক্ষেত্রে তোমাদের বই অনুবাদ নেই, তোমাদের বই অনুবাদের সেরকম বর্ণনা দেওয়া নেই। তোমরা কি করবা? তোমাদের যদি কোনো গাইড বই থাকে, গাইড বই যে অনুবাদের পার্টগুলো আছে, ওগুলো একটু পড়ে যাবা। আর মনে করো অনুবাদ মুখস্থ করার কোনো দরকার নেই, অনুবাদ তো ইংলিশে তোমাদের দেওয়া থাকবে, ওখান থেকে বাংলা মিনিং করে লিখবা। ঠিক আছে, অনুবাদ খুব কঠিন দেওয়া থাকে না, মনে রাখবা। অনুবাদ খুব কঠিন দেওয়া থাকবে না, এবং তোমাদের যদি প্রথম, তোমাদের আরো কঠিন দেওয়া থাকবে না। অনুবাদটা ওখান থেকে মিনিং করে, অর্থ করে লিখবা। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা, সবচেয়ে যেটা বেশি নম্বরের, 20 নম্বর। প্রবন্ধ রচনা 20 নম্বর। প্রবন্ধ রচনার ক্ষেত্রে কোন কোন রচনা পড়তে হবে, অনুবাদ বিষয়টা বুঝে দেন ভালো করে। হ্যাঁ, অনুবাদটা দেখো এখানে লিখতে হবে। অনুবাদ অনেক, মনে করো তোমাদের তোমাদের যে বই থেকে দেখবা যে শিক্ষা বিষয় অনুবাদ আছে, যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এভাবে একটা প্যারা আছে। এটা যখন আসবে, মনে করো 5-7 লাইন থাকবে, এটার বাংলা অর্থ করে নিচে লিখতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে অনুবাদ। স্যার ইংলিশ টেক্সট বুক থেকে আসবে না, ইংলিশ টেক্সট বুক থেকেই যে আসবে এর কোনো মানে নেই। স্যারের ইচ্ছা, স্যারের ইচ্ছা বলতে গাইড থেকে পড়বা, স্যার গাইড থেকে দিবে। স্যার কি খাট দিয়ে দিবে নাকি? স্যারের অনেক কাজ আছে। প্রবন্ধ রচনার ক্ষেত্রে কি কি রচনা করবা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা শুনবা। প্রবন্ধ রচনাগুলো তোমাদের দেওয়া আছে গ্রুপে, তবু কি কি রচনা করবা আগে বলতেছি, শুনবা, তারপর কিভাবে লিখবে এটা বলবো। দৈনন্দিন জীবনে বিজ্ঞান
কৃষিকাজে বিজ্ঞান। আমি লিখতেছি, তোমরা স্ক্রিনশট মেরে নিবা বা লিখে নিবা। যার লেখা তাড়াতাড়ি ভাষায় লিখবা, বাকিরা স্ক্রিনশট মারবা। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, পর্যটন শিল্প, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তাড়াতাড়ি লিখে নাও ভাই, স্ক্রিনশট মারো। হ্যাঁ, ইংলিশ থেকে বাংলা করতে হয়। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, পর্যটন শিল্প, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসতে পারে জুলাই 24, এটা আসার সম্ভাবনা বোর্ড পরীক্ষায় আছে, তোমাদের পরীক্ষায় হয়তো নাও আসতে পারে। মাদক সত্য তার প্রতিকার, বাংলাদেশের উৎসব। তোমাদের রচনা তো মনে করো একটা থাকে না, 2-3টা থাকে, তার মধ্যে একটা দিতে হয়, তাই না? এক্ষেত্রে এই বিজ্ঞান থেকে একটা আসা, বিজ্ঞান এবং পর্যটন শিল্প, এটা অনেক গুরুত্বপূর্ণ। পর্যটন শিল্প এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তো দেখো, আশা করি তোমাদের লেখা হয়েছে। লেখা হলে বলো তো যে ভাইয়া লেখা হয়েছে, বলো। লেখা হলে সিডি লিখো। একটু দ্রুত দ্রুত লিখে নাও, লেখা হলে বলো। মুছে দিচ্ছি। এবার কিভাবে রচনা লিখবা, তাই না? স্ক্রিনশট দিচ্ছি, হ্যাঁ হয়েছে। সঞ্জয় বর্মন, আহমেদ স্বর্গ, কাউসার রহমান, নির্ঝর হোসেন স্যার। বাংলাদেশের উৎসব আসবে নাকি? বাংলাদেশের উৎসবটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আগে এটা এভাবে পড়া হতো না, অত গুরুত্বপূর্ণ ছিল না, যে তোমাদের ক্ষেত্রে বাংলাদেশের উৎসবটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার দেখো রচনার ক্ষেত্রে অবশ্যই রচনার নাম লিখবা। এবার কথা হচ্ছে এখানে 20 নম্বর, ভাইয়া কত বড় লিখবো, কয়টা পয়েন্ট দিব? কমপক্ষে যদি ভালো নম্বর পেতে চাও 20টা পয়েন্ট দিতে হবে, কমপক্ষে 20টা পয়েন্ট দিতে হবে। অনুবাদ বলেছি তো, এসকে সাগর অনুবাদ বলেছি। দেখো, রচনার ক্ষেত্রে কমপক্ষে 20টা পয়েন্ট দিতে হবে, মাথায় নিয়ে নাও, কমপক্ষে 20টা পয়েন্ট দিতে হবে। যেহেতু 20 নম্বর, স্যাররা তোমার খাতা দেখে, তোমার মুখ দেখে 20 নম্বর দিবে না, মনে রাখবা। 20টা পয়েন্ট দিতে হবে, এবং কত বড় করে পয়েন্ট দিতে হবে এটা হচ্ছে কথা, তাই না? একটা পয়েন্টের ক্ষেত্রে মনে করো লিখলে ভূমিকা, এক্ষেত্রে মনে করো একটা পয়েন্ট 4 থেকে 5 লাইন লিখবা। ঠিক আছে, একটা পাতায় দুইটা, কোন পাতায় প্রথমের দিকে একটা পাতায় 2টা করে পয়েন্ট লিখবা, এবং মাঝখানের দিকে কোন পয়েন্ট একটা পাতায় একটাই লিখবা, যেগুলো হচ্ছে বড় করতে পারো। ঠিক আছে, আবার হচ্ছে কমসে কম মনে করো তোমার হচ্ছে 7-8 পৃষ্ঠা তো হবেই রচনা, তাই না? 20টা পয়েন্ট দিতে হবে। এক্ষেত্রে তোমাদের উচিত ছিল প্রি টেস্টের আগেই তোমাদের এই রচনাগুলোর পয়েন্ট লেখা, এটা করতে হয়। প্রি টেস্টের আগেই রচনার পয়েন্ট বানাইতে হয়, 20টা করে পয়েন্ট বানাই যেতে হয় পরীক্ষায়। ঠিক আছে, যারা প্রি টেস্টের আগে এই কাজটা করোনি, অবশ্যই প্রি টেস্টের পর টেস্ট পরীক্ষার আগেই এই রচনাগুলো 20টা করে পয়েন্ট লিখবা, নোট করে নিবা। ঠিক আছে? ওরে বাবা কাউসার রহমান, ওরে বাবা বলে লাভ নেই, নম্বর পেতে চাইলে লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বিষয়ক জিনিস না, যে হচ্ছে তোমার মূল অংশ লিখবা যে 3 মার্ক দিয়ে যাবো, এত সহজ না, এখানে বর্ণনা করে লিখতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে অনেকেই 20টা পয়েন্ট লিখবে, সেভাবে দেখা যাচ্ছে যে 14 বা 13, আর হচ্ছে দেখা যাচ্ছে অনেকেই 15টা পয়েন্ট লিখেও 18-19 পাবে। কি হবে? এটা কেমন কথা, তাই না? অনেকে 15টা পয়েন্ট লিখেও 18-19 পাবে, অনেকেই হচ্ছে 20টা পয়েন্ট লিখেও 13-14 পাবে। কিভাবে দেখো, একটা সত্যি কথা বলি, একদম পরীক্ষকের হাতে এত সময় থাকে না তোমার খাতা ওই 20টা পয়েন্ট লাইন টু লাইন পড়ার এত সময় নেই। ঠিক আছে, একজন বাংলা শিক্ষক হিসেবে আমি যখন খাতা দেখবো,
আমি দেখবো সেখানে আমার কবিতার লাইন আছে কিনা, সেখানে কোনো বাংলা দেশাত্মবোধক গানের লাইন আছে কিনা, সেখানে কোনো বড় বড় মনীষী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ এগুলার উক্তি, এনামুল হক এদের উক্তি আছে কিনা। তোমাদের আজকে কাজ হবে রাতে, কালকে পরীক্ষা দেওয়ার আগে, যে এই যে আমি দিলাম যে দেশপ্রেম, তারপর মুক্তিযুদ্ধ, এইসব যেমন মুক্তিযুদ্ধ বিষয়ে তোমরা লিখতে পারো। আর যে পাকিস্তানি বাহিনীর বর্বরতা বিষয়ে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, কালকে যে পড়াইলাম ওখান থেকে একটা লাইন লিখতে পারো, যে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, সকিনা বেবির কপাল ভাঙলো, সিঁদুর মুছে গেল হরিদাসীর, তাই না? এই যে ভাবে অবশ্যই কবিতার লাইন লিখবা। যেখানে কবিতার লাইন পাবা না, গানের লাইন, যেগুলো দেশাত্মবোধক গানের লাইন থাকবে, তখন লিখবা যে হচ্ছে কবির কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই, এভাবে দুই তিনটা চরণ লিখবে গানের। ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের কি হয়, নম্বর বাড়ে, টিচারের আকর্ষণ বেশি হয়। ঠিক আছে? স্যার পয়েন্ট বাড়াই দেন প্লিজ, এত সুবিধা। তোমাদের দেখো সাজেশন দেওয়া আছে, ওগুলো হচ্ছে পয়েন্ট করে দিবা। ঠিক আছে? পয়েন্ট তোমাদের নিজেই বানিয়ে নিতে হবে। এখন আমি যদি তোমাদের এই 6টা রচনা 20টা করে পয়েন্ট তৈরি করতে যাই, তাহলে অনেক সময় লাগবে, তাই না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবির রহমান লিখতে পারবো, কিন্তু এতগুলো পয়েন্ট পাবো, এই জন্য তো এগুলো পরীক্ষার আগে তৈরি করতে হয়। সমস্যা নেই, প্রিটেস্ট পরীক্ষাটা দাও, কালকে যদি পরীক্ষা, আজকে তো আমি তোমাদের একদিনে বাংলার উড়োজাহাজ তৈরি করে দিতে পারবো না, প্রিটেস্টের পরে আমি পয়েন্ট বানিয়ে দেবো। ঠিক আছে? নির্ঝর বলছে সাজেশনটা প্লিজ দেন। সাজেশনটা দেওয়া আছে তো তোমাদের এখানে, দেখো লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে যুক্ত হয়ে যাও। ঠিক আছে? এবার দেখো, তোমরা অনেকেই বলছো যে ভাই ভাব সম্প্রসারণ কি করব। ভাব সম্প্রসারণ তোমাদের বইয়ে যেগুলো আছে মূলত ওগুলো সবই পড়তে হবে। কথা হচ্ছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। দেখো, দুর্জন বিদ্যান হইলেও পরিচার্য, প্রাণ থাকলেই প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না। মানুষ হয় না। মানুষ বাঁচে তার কর্মে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমুখীন তো সমদহে। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। এগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর পর আরো দিচ্ছি। এগুলো লেখা হলে বলো, স্ক্রিনশট মারো তো। স্ক্রিনশট হলে সিটি বলবা। স্যার যেগুলো বলছেন সেগুলো তো আমাদের সিলেবাসের বাইরে। আহমেদ সৌরভ, কোনটা সিলেবাসের বাইরে বলো তো একটু, তাহলে আমি ঠিক করে নিব। বলো কোনটা সিলেবাসের বাইরে, একটু বলো। যাই হোক, দেখো এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনশট মেরে নাও, এরপরে আমি আরো দেবো। ভাব সম্প্রসারণ একটু বেশি করে পড়তে হবে। লেখা হয়েছে? লেখা হলে বলো, একটু জানাও। আচ্ছা, তোমাদের আশা করি লেখা হয়েছে। এরপরের বিষয়গুলো হচ্ছে গ্রন্থগত বিদ্যা, পরহস্তে ধন, নয় বিদ্যা নয় ধন, হলে প্রয়োজন। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, যে সহে সে রহে। বার্ধক্য তাহাই উড়িয়া থাকে, বই কিনে কেউ দেউলিয়া হয় না। আপনি আশ্রি
ধর্ম শিখাও অপরে, এগুলো একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে, তুলনামূলক কম ইম্পর্টেন্ট। স্যার মডেল টেস্টে যেগুলো আসছে পি টেস্টে এগুলো থেকে আসার সম্ভাবনা থাকবে, হ্যাঁ থাকতে পারে। তোমাদের পি টেস্ট এগুলো সাধারণত স্কুলের পরীক্ষার প্রশ্নগুলো এগুলো থেকেই হয়। নাসিম ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাসিম, কি খবর? যাই হোক, স্ক্রিনশট মেরে নাও। এরপরে আমি তোমাদের একটু ব্যাকরণ অংশ বলবো, খুবই সংক্ষেপে বলবো কি কি আসতে পারে, কি কি গুরুত্বপূর্ণ। লাগছে এখন অনেকগুলো পিছিয়ে আছে। ঠিক আছে, তাহলে তোমার মিশাই দিচ্ছি। এবার একটু ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করবো। 10 থেকে 15 মিনিট সময় নিব, ঠিক আছে, এর বেশি সময় নিব না ব্যাকরণ অংশে। তোমাদের ব্যাকরণ অংশ থেকে 30টা নৈবিত্তিক আসবে মোট। তোমাদের পরিচ্ছেদ হচ্ছে মনে হয় 4টা 8টা 20টার মতো। তো প্রতিটা পরিচ্ছেদ থেকে নৈবিত্তিক আসবে। তোমাদের প্রথমে যে পরিচ্ছেদগুলো আছে সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ। তোমাদের আমি এগুলো নিয়ে প্রতিটা পরিচ্ছেদ নিয়ে ক্লাস হয়েছে, তোমরা যদি সময় পাও, যদি মনে হয় দেখা দরকার, কেটে কেটে দেখবা বা স্পিড দিয়ে দেখবা ক্লাসগুলো। তো ধ্বনি বর্ণের ক্ষেত্রে তোমরা কি কি পড়বা শুধু বলে দেই, ঠিক আছে, শুনবা ভালো করে। যে মনে করো যে মৌলিক যেগুলো ভুল হয়, যে মৌলিক স্বরধ্বনি কতটি, 60টি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি, মনে করো মোট মৌলিক ধ্বনি কতটি, 37টি। তারপর হচ্ছে তোমাদের এক্ষেত্রে দেখবা যে ওখানে স্বরধ্বনি কোনগুলো, ব্যঞ্জন ধ্বনি কোনগুলো। স্বরধ্বনি হচ্ছে যেগুলো মুখ বিবরে কোথাও বাধা পায় না, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যেগুলো মুখ বিবরে বাধা পায়। এরপরে দেখবা হচ্ছে তোমাদের ওখানে কিছু যুক্তবর্ণ আছে, যুক্তবর্ণ থেকে একটা নৈবিত্তিক আসার সম্ভাবনা খুব আছে। তোমরা দেখবা যে ক্ষীয় যুক্তবর্ণ মানে হচ্ছে এগুলো, দেখো এই যে ক্ষীয়, এগুলো যুক্তবর্ণগুলো দেখে যাবা, ঠিক আছে। আরো হচ্ছে তোমাদের এগুলো যুক্তবর্ণগুলো দেখে যাবা, যেগুলো সচরাচর আসে এই যুক্তবর্ণগুলো দেখে যাবা, ঠিক আছে। তো দেখো এই যুক্তবর্ণগুলো গুরুত্বপূর্ণগুলো পড়ে যাবা। তারপর এর পরবর্তী অংশে তোমাদের আছে স্বরধ্বনি। স্বরধ্বনি থেকে কি করবা, তোমাদের আমি লাইভ ক্লাসে স্বরধ্বনির একটা ছক শিখেছিলাম খুব সুন্দর করে, যে অ, এ, ও, এ, ও এবং ই, হ্রস্ব, তাই না? মানে কোনটা হচ্ছে তোমার সংবৃত, কোনটা অর্ধ সংবৃত, কোনটা অর্ধ বিবৃত, কোনটা বিবৃত, ওটা পড়বা, ওখান থেকে নৈবিত্তিক আসে। এরপরে পড়বা হচ্ছে স্বরধ্বনির ক্ষেত্রে তোমরা দ্বি-স্বরধ্বনি কোনগুলো, দুইটা দ্বি-স্বরধ্বনি, একটা ওই একটা হচ্ছে ও। অর্ধ স্বরধ্বনি কোনগুলো, অর্ধ স্বরধ্বনি হচ্ছে কোনগুলো ছিল আমাদের, 4টা অর্ধ স্বরধ্বনি ছিল এ, ও, হ্রস্ব এবং হ্রস্ব। এবং তোমাদের একটা নৈবিত্তিক খুব আসে, সেটা হচ্ছে দেখো লাউ, এখানে কোন ধরনের অর্ধ স্বরধ্বনি ব্যবহার হয়েছে, আ যোগ হ্রস্ব, এটা খুব আসে, ঠিক আছে। এর পরবর্তীতে আছে, ছাড় সময় নেই, তাড়াতাড়ি একটু অনেক পড়া, হ্যাঁ তাড়াতাড়ি তো করতেছি। এরপর আছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে তোমাদের পড়তে হবে, আমি শিখাইছিলাম কোনটা কণ্ঠীয়, কোনটা কণ্ঠনালীয়, কোনটা নাসিক্য, কোনটা তালব্য, কোনটা মূর্ধন্য, এগুলো পড়তে হবে। এরা পড়তে হবে যেমন পার্শ্বিক ব্যঞ্জন কোনটা, ল, নাসিক্য ব্যঞ্জন কোনটা, ম, ন, ও, তাড়িত ব্যঞ্জন হচ্ছে ডয় শূন্য র, ঢয় শূন্য র। এর পরবর্তীতে হচ্ছে তোমার কম্পনজাত হচ্ছে বয় শূন্য র, এগুলো পড়তে হবে। এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। এবং অনুবর্ণের একটা অংশ হচ্ছে ফলা, তাই না? ফলা হচ্ছে 6টি, ব্যঞ্জন বর্ণের ফলা হচ্ছে 6টি। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি, কার। কার হচ্ছে কতটি, 10টি। শুধুমাত্র অ বর্ণের কার নেই, বাকি সব বর্ণেরই কা আছে। অ মানে স্বরেও যাকে বলি তোমরা বলো। এর পরবর্তীতে হচ্ছে তোমাদের ব্যঞ্জনের মধ্যে পড়বা হচ্ছে, বললাম তো পার্শ্বিক, নাসিক্য কোনটা হচ্ছে, তালব্য, এগুলো পড়বা। এর পরবর্তীতে তোমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে শব্দ ও পদের গঠন। তোমরা শব্দ ও পদের গঠনটার ক্ষেত্রে যেগুলো পড়বা সেটা হচ্ছে তোমাদের শব্দ কাকে বলে, পদ কাকে বলে, এগুলো তোমাদের আসে। উপসর্গ শব্দের আগে বসে না পরে বসে, প্রত্যয় শব্দের আগে বসে না পরে বসে। এর পরবর্তীতে তোমাদের হচ্ছে যেগুলো তোমাদের যে লগ্ন, কয়টা লগ্ন আছে বলো তো, 4টা লগ্ন। কি কি লগ্নগুলো, একটা হচ্ছে বিভক্তি, নির্দেশক, বলক, এবং হচ্ছে কি বিভক্তি, নির্দেশক, বলক, আর একটা কি ছিল,
এবং ছিল হচ্ছে প্রত্যয় মনে হয় বিভক্তি নিষেধ বল প্রত্যয়, যেটা চারটা তোমাদের লগ্ন, এখান থেকে খুবই বেশি হচ্ছে তোমাদের নৈমিত্তিক আসে। ঠিক আছে, নৈমিত্তিক আসে কি যে নিচের কোনটি লগ্নক নয়। ঠিক আছে, এই চারটার মধ্যে মনে করো তিনটা দিল আর একটা বাইরে থেকে দিল, এখান থেকে নৈমিত্তিক আসার সম্ভাবনা খুব। এখানে তোমাদের বলক কোনগুলো, যে এখনই কাজটা করো, এখনো কেন করলা না, এই যে রস্য এবং ও, এগুলো হচ্ছে তোমাদের বলক। এর পরবর্তী তোমাদের যেগুলো আসছিল সেটা হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ গঠন। উপসর্গ কোন, আমি বলছিলাম যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে, অর্থাৎ উপসর্গ নিজস্ব কোনো অর্থ প্রকাশ করে না। তোমাদের উপসর্গ এবং প্রত্যয় নিয়ে বিস্তারিত একটা ক্লাস নিয়েছি, তোমরা দেখে নিবে ওখানে যে উপসর্গে কোনগুলো পড়তে হয়। সাধারণত মনে করে আরক্ত, এখানে কি বোঝাতে ব্যবহার হয়েছে, ঈষৎ বোঝাতে ব্যবহার হয়েছে, এই যে এখানে কোন উপসর্গ কি অর্থে ব্যবহার করা হয়, এগুলো পড়তে হবে। এরপর যদি আসি প্রত্যয়, প্রত্যয় আলোচনার ক্ষেত্রে প্রত্যয় শব্দের শেষে বসে। ঠিক আছে, প্রত্যয় কোথায় বসে, শব্দের শেষে বসে, এবং এই প্রত্যয়ে তোমাদের ছকের শেষে দেখবা যে হচ্ছে কিছু কয়েক লাইন হচ্ছে প্রত্যয় দেওয়া আছে, যেমন চোরা অর্থে কোনটা, চোরা কি অর্থে ব্যবহার করা হয়, তারপর আছে গেও কি অর্থে ব্যবহার করা হয়, সংশ্লিষ্ট অর্থে গেও, এগুলো তোমরা পড়ে নিবা। ঠিক আছে, এর পরবর্তীতে তোমাদের আসে সমাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাস থেকে দুইটা থেকে তিনটা নৈতিক আসতে পারে। সমাসের ক্ষেত্রে তোমাদের কর্মধারয় সমাসটা বেশি গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে বহুব্রীহি সমাস, যেটা এগুলো পড়বা। তোমাদের সমাস নিয়ে বিস্তারিত ক্লাস নিয়েছি, বুঝাইছি সমাস ভালো করে। সমাসের ক্ষেত্রে পড়বা হচ্ছে বেশি করে উপমান সমাস কোনগুলি, উপমিত সমাস কোনগুলি, বহুব্রীহির ক্ষেত্রে সমানাধিকরণ, বেদীকরণ, বেতিহার, এগুলো পড়বা। ঠিক আছে, এর পরবর্তীতে আসতেছে শব্দের শ্রেণীবিভাগ। শব্দের শ্রেণীবিভাগে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। বিশেষের ক্ষেত্রে 6টা ভাগ আছে বিশেষের, জাতবাচক, জাতবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, এগুলো আত্মবাচক বিশেষ্য, এগুলো পড়বা। কোনটা কোন ধরনের বিশেষ্য, এটা খুব তোমাদের হচ্ছে পরীক্ষায় আসে। সর্বনাম, সর্বনামের ক্ষেত্রে প্রায় 10টা ভাগ রয়েছে তোমাদের, কোনটা আত্মবাচক সর্বনাম, কোনটা সাপেক্ষবাচক সর্বনাম, কোনটা যোজক সর্বনাম, এগুলো পড়বা। ঠিক আছে, এর পরবর্তী আছে বিশেষণ। বিশেষণ হচ্ছে তোমাদের প্রায় 6টার মতো আছে, কোনটা গুণবাচক বিশেষণ, কোনটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ, এগুলো পড়বা। এরপর আছে ক্রিয়া। ক্রিয়া হচ্ছে তোমাদের, ক্রিয়া একটু তোমাদের বিস্তারিত আছে, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে গঠন অনুসারে। আবার তোমার অসমাপিকা ক্রিয়া 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা আছে ভাবী সমাপিকা ক্রিয়া, একটা ভূত সমাপিকা ক্রিয়া, একটা শর্ত সমাপিকা ক্রিয়া। এর পরবর্তীতে আছে মৌলিক সমাপিকা ক্রিয়া, যৌগিক সমাপিকা ক্রিয়া। এরপর আছে প্রযোজক ক্রিয়া, সংযোগ ক্রিয়া, যোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কোনগুলি, যেগুলো রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, মানে কর্তা যখন অন্যকে দিয়ে কাজ করায়। সরল ক্রিয়া রয়েছে। আবার হচ্ছে তোমাদের যেগুলো সংযোগ ক্রিয়া, এগুলো পড়ে নিবা, যে হচ্ছে দেওয়া পাওয়া, এগুলোর ক্ষেত্রে সংযোগ ক্রিয়া হয়, এগুলো পড়ানো হয়েছে তাই আর বলতেছি না। ক্রিয়া বিশেষণ পড়বা, ক্রিয়া বিশেষণ থেকে বেশি প্রশ্ন আসে না, আসলে একটা আসতে পারে যে সে খুব দ্রুত চলে। মনে করে যে দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, সে খুব দ্রুত চলে। এই যে চলে, কি চলে হচ্ছে ক্রিয়া, কিন্তু কিভাবে চলে, এই যে চলে কি বিশেষায়িত করতেছে দ্রুত, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, যেটা ক্রিয়াকে বিশেষায়িত করে। এর পরবর্তীতে আস্তে আস্তে অনুসর্গ, অনুসর্গগুলো পড়বা, যোজক পড়বা। তারপর আছে তোমাদের বাক্য, বাক্যের শ্রেণী বিভাগ। তোমাদের হচ্ছে আমি এইগুলো আলোচনা হলে তোমাদের 2-3টা নৈতিক দিব, তোমরা উত্তর করবা। ঠিক আছে, তোমাদের কেমন প্রিপারেশন একটু যাচাই হয়ে যাবে। বাক্যের শ্রেণী বিভাগের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সরল বাক্য কোনগুলি, জটিল বাক্য কোনগুলি, যৌগিক বাক্য কোনগুলি। সরল বাক্য যার একটি মাত্র ক্রিয়া থাকে, জটিল বাক্য সাধারণত কমা ব্যবহৃত হয়, আর যৌগিক ক্ষেত্রে হচ্ছে ও এবং কিংবা সেমিকোলন এগুলো ব্যবহার করা হয়। বিস্তারিত বলার সময় নেই, যেহেতু তোমাদের আজকে এক রাতে তোমাদের প্রস্তুত করতে হবে। এবার দেখো তোমাদের যেগুলো মুখস্থ, এগুলো আসলে বলার কিছু নেই। বাগ অর্থ, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোড়, এগুলো মুখস্থ করতে হবে। বাগধারাগুলো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ এর উপর ভিত্তি করে আমি তোমাদের হচ্ছে নৈবেত্তিক সাজেশনটা দিচ্ছি। ঠিক আছে, ওগুলো একটু পড়ে নিবা। এই হচ্ছে তোমাদের ব্যাকরণ অংশ আলোচনা। এবার হচ্ছে আমি তোমাদের আগে কিছু নৈবেত্তিক দিব, তোমরা উত্তর করবা, তোমরা উত্তর করবা। ঠিক আছে, দেখো অনুচ্ছেদ তোমায় লিখে দিচ্ছি, এখানে একটা নৈবেত্তিক লিখে দেবো, তোমরা নৈবেত্তিক উত্তর করবা এবং অনুচ্ছেদ লিখবা। ঠিক আছে, নৈবেত্তিক হচ্ছে তোমাদের কি আগে পারে দেখা যাক।
এর উত্তর করো। আর উত্তর লিখে দিচ্ছি। সুন্দরবন, বৈশাখী মেলা, স্বাধীনতা দিবস, স্ক্রিনশট মারো বা লিখে নাও দ্রুত দ্রুত। এটার উত্তর কমেন্ট করো। কমেন্ট করো, আমি পরে কমেন্ট করতেছি। দ্রুত কমেন্ট করতে হবে। সুন্দরবন, বৈশাখী মেলা, স্বাধীনতা দিবস, বই মেলা, জুলাই আন্দোলন 24, শীতের সকাল, নারী শিক্ষা, ইন্টারনেট। ঠিক আছে। মুনতাসিরা রহমান বুশরা বলেছে গ, মানে হচ্ছে কাজল কালো। আর মুরাদ ইসলাম বলেছে ঘ, ভালো মন্দ। কিভাবে হয়? যদি মুখচন্দ্র বলতা তবু মেনে নিতাম, কিন্তু ভালো মন্দ তো দ্বন্দ্ব সমাস। ভালো ও মন্দ হচ্ছে কি সমাস? দ্বন্দ্ব সমাস। উত্তর হচ্ছে কাজল কালো। বুশরাকে ধন্যবাদ। উত্তর হচ্ছে কাজল কালো। উত্তর হবে কাজল কালো। ঠিক আছে। আর মুখচন্দ্র হচ্ছে উপমিত সমাস, যে হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়। বিষাদ সিন্ধু হচ্ছে রূপক কর্মধারায়, বিষাদ রূপ সিন্ধু। বুঝছো? আরেকটা দেখো নিচে তোমাদের দিছি, মৌলিক ধ্বনি কতটি? 7টি, 11টি, 39টি না 37টি? এটা কমেন্ট করো তো, দ্রুত কমেন্ট করবা। মুনির হোসেন খ। কোনটার খ বললা? বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু হচ্ছে রূপক কর্মধারা, বিষাদ রূপ সিন্ধু। আর কাজল কালো হবে উত্তর। কাজল কালো, হ্যাঁ লিসান আহমেদ, কাজল কালো। ঠিক আছে, কাজল কালো। ঠিক আছে। মৌলিক ধ্বনি কতটি বলো তো? 7টি, 11টি, 39টি না 37টি? 7টি, 11টি, 39টি না 37টি? বলো, জানো তাড়াতাড়ি, সময় কম, তোমাদের বেশিক্ষণ আটকে রাখা যাবে না। অলরেডি 43 মিনিট হয়ে গেছে। অনুচ্ছেদ মুছাই দিলাম। মুনতাসির পুষ্টা হচ্ছে ক, মৌলিক ধ্বনি, নট মৌলিক স্বরধ্বনি। দেখা আছে মৌলিক ধ্বনি। ধ্বনি মানে কি? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি মিলে, এগুলো ভুল করা যাবে না। এই জন্য আমি তোমাদের এইভাবে অপশন করে দিয়েছি, তোমরা ভুল করো। এই যে তোমাদের প্রশ্ন দেখে অধিক উত্তেজনা আসবে, যে কমন, এটা তো খুব সহজ, করে দেওয়া ভুল। বলছে মৌলিক ধ্বনি, দেখে মৌলিক স্বরধ্বনি 7টি, কিন্তু মৌলিক ধ্বনি 7টি? মূলত বলছে 7টি। মৌলিক ধ্বনি কি 7টি? এগুলাই ভুল করবা কিন্তু। মৌলিক ধ্বনি বলছে, এখন অপশন দেবা 7টি, যে এটা তো খুব কখন কালকে ভাইয়া পড়েছে, আমি পড়ছি, দাগাই দিবা আর শেষ। মৌলিক ধ্বনি মানে কি? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি মিলে যেটা। বলো তো উত্তর কত আসবে, বলো।
মনির হোসেন খ খ 11টি। মৌলিক ধ্বনি কতটি রে? রিয়াজউদ্দিন 11টি। অবস্থা খারাপ তোমাদের। মুরাদ ইসলাম 11টি। তোমার দেখা যাচ্ছে আবার ধ্বনি বর্ণ আমাকে পড়াতে হবে। মৌলিক স্বরধ্বনি আর মৌলিক ব্যঞ্জনধ্বনি। মৌলিক স্বরধ্বনি মোট হচ্ছে তোমাদের 37টি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি, মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি, আর স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, মোট হচ্ছে 50টি। সাতই হবে নির্ঝর, সাতই হবে। দেখো মৌলিক ধ্বনি বাংলা বর্ণমালার মোট মৌলিক ধ্বনি হচ্ছে 37টি, মনে রাখবা। এর মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। তাহলে এর উত্তর হবে 37টি। এগুলো ভুল করা যাবে না। আর যদি বলে স্বরবর্ণ, স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ঠিক আছে স্যার, আপনার বলার আগে বলছি ধন্যবাদ। সামিদ হাসান 37টি, হ্যাঁ ধন্যবাদ। তাহলে মৌলিক ধ্বনি হবে কতটি? 37টি হবে। তো মৌলিক ধ্বনির মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, মৌলিক ব্যঞ্জন হচ্ছে 30টি। ভুল করবে না কিন্তু। আর বেশি কিছু বলবো না। তোমরা অবশ্যই আমাদের যে ইকরা পাঠশালা পেজ আছে ফলো দিবা, এবং হচ্ছে তোমাদের যে লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়া, ওখানে সাজেশনগুলো দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের প্রতিটা পরীক্ষার আগে আমাদের যে ইনস্ট্রাক্টর আছে তোমাদের সেই বিষয়ে ধারণা দেবে ইনশাল্লাহ। তো ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও বাংলা দ্বিতীয়, এবং হচ্ছে আশা করি বাংলা প্রথম পরীক্ষা যেমন সবার ভালো হয়েছে, বাংলা দ্বিতীয় পরীক্ষা ভালো হবে। আর সময়টা ভালোভাবে কাজে লাগাবা, এবং প্রতিদিন তোমাদের তো ক্লাস হতেই থাকবে। পরীক্ষার আগের দিন মানে যেই পরীক্ষাটা থাকবে তার সামনের দিন ওই ক্লাসটা হবে। তুমি আমাদের সাথেই থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের চেষ্টা, এবং হচ্ছে আমাদের কিছু দিক নির্দেশনা ভালো ফল বয়ে আনবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।